আমার এক বন্ধু আর কি, সে বলতেছিল যে ভারতের সঙ্গে তোমরা যেরকম করো, মানে ইন্ডিয়ান ফ্রেন্ড আর কি, মাঝে মাঝে ফোনে আলাপ টালাপ হয়, তো বলে কি ভাই তোমরা তো আসলে আমাদের বগলতলায় আছো। বগলতলা মানে দেখায় এই যে বগলের নিচে ওখানে তুমি আসো, আমি যদি চাপ দিই তুমি কিন্তু শেষ। আমি বললাম হ্যাঁ কথা সত্য, ভৌগোলিকভাবে আমরা বগলতলায় আছি, কিন্তু ভাবো তো এই বগলতলায় যদি এটা ফোড়া হয় তোমার কি অবস্থা হবে। মাসুদ কামাল, ভারতের পররাষ্ট্র সচিবের সফরের পর আমাদের দেশের মিডিয়ায় এই নিয়ে যতটুকু আলোচনা না হচ্ছে তার চেয়ে অনেক গুণ বেশি হচ্ছে ভারতীয় মিডিয়ায়, এবং সেটা সব ধরনের মিডিয়াতে এই বিষয়টিকে ফলো করে প্রচার করা হচ্ছে। সেখানে তারা কিন্তু তাদের অবস্থান থেকে সরে আসেনি, তাদের বয়ান যেগুলো প্রকাশ করছে সেটি হলো তারা দুটো বিষয়ে অবশ্য ফলো করে প্রচার করেছে। সেটি হলো যে দুটো দাবি প্রফেসর ইউনূস জানিয়েছেন, একটি হলো যে দিল্লিতে বসে শেখ হাসিনা যে কাজকর্ম করছে সেগুলো আমাদের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার পরিপন্থী, এটা বন্ধ করতে হবে। দ্বিতীয় যেটা হলো সেটি হলো যে ভারতীয় মিডিয়া যে অপপ্রচার করছে সেটি থামাতে হবে। কিন্তু তাদের এই রিপোর্টে এই বিষয়ে তাদের কোনো কিছু আমরা পাইনি যে ভারত এটাকে রিথিঙ্ক করবে কি করবে না, বরঞ্চ আমরা এটা লক্ষ্য করেছি যে ঠিক তার পরের দিনই কিন্তু আমাদের হাইকমিশন অভিমুখে বিজেপির সমর্থকরা বিক্ষোভ মিছিল করেছে। আপনার কাছে আমার প্রশ্ন হলো, ভারতের যে এই মনস্তাত্ত্বিক একটা জায়গায় পৌঁছে গেছে যে এক জায়গায় থাকবে, তারা শেখ হাসিনাকে প্যাট্রোনাইজ করবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে মৌখিকভাবে মানলেও কার্যকরীভাবে মানবে না, এই প্রবণতা থেকে কি দিল্লি বেরিয়ে আসতে পারবে বা আসবে? এখানে এটা বলা কঠিন, আসবে কি আসবে না, আসতে চাইবে কি চাইবে না এটা বলা কঠিন, কারণ তারা এতদিন তারা কিন্তু তাদের মনোভাবটা প্রকাশ করেছে। কারণ আপনার প্রতি আমার খুব আছে কি না আছে এটা আমি জানি। এখন যেই মাত্র আমি প্রকাশ করে ফেললাম তখন কিন্তু সবাই জানলো। এখন সবাই যখন জেনে গেল তখন কিন্তু আমাকে আবার ব্যাক করতে হলে একটু ইনে বেনে নানা রকম একটা অজুহাত ক্রিয়েট করে ব্যাক করতে হয়। আর যদি আমার মনে মনে থাকতো, আপনাকে প্রকাশ করার আগে যদি আমি বুঝতাম যে আমার ব্যাক করা উচিত, তাহলে আমি যে ব্যাক করলাম এটা কিন্তু কেউ বুঝলো না, তাই না? এখন ওনারা প্রকাশ করে ফেলেছে, ওনারা ভেবেছিল যে এইভাবে প্রকাশ করলে পরে বাংলাদেশ হয়তো একটা চাপ অনুভব করবে, তো চাপ অনুভব করেনি বাংলাদেশ, করেনি। কারণ একটা কথা আছে, দাবা খেলায় না একটা একটা ফর্মুলা আছে, একটা স্ট্র্যাটেজি আছে, ওখানে বলা হয় যে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। আপনি যদি ডিফেন্স খুঁজেন, বারবার যদি আত্মরক্ষা করার জন্য থাকেন, আপনাকে অ্যাটাক করে থাকবে। আপনি যদি পাল্টা অ্যাটাক করেন, এটাই হলো সবচেয়ে ভালো ডিফেন্স। আমার কাছে কেন যেন মনে হয়েছে আমাদের গভর্নমেন্ট, বিশেষ করে ডক্টর ইউনূসের গভর্নমেন্ট, তারা এই ফর্মুলায় গেছে। যেই দিন বিক্রম মিস্ত্রি চলে গেছেন পররাষ্ট্র সচিব, দেখেন তারপরেই কি হলো, ইউরোপীয় ইউনিয়নের লোকদের সঙ্গে কিন্তু ডক্টর ইউনূস বসছেন, ওই দিনই বসছেন, তো এরপরেই বসছেন। বসার পর কি হয়েছে, সেখানে আমাদের এখানে অনেক ইউরোপীয় দেশের দূতাবাস নাই, সেগুলো কোথায়? ইন্ডিয়াতে। আমাদের ছেলেমেয়েরা যায় নাকি ইউরোপে পড়তে যায়, তারা কিন্তু ভিসার জন্য ইন্ডিয়া থেকে ভিসা নিতে হয়, ওখানে যে অ্যাপ্লাই করতে হয়, আবার ওখান থেকে ভিসা আনতে হয়। এটা একটা মোটামুটি লেংদি প্রসেস এবং আমাদের জন্য খুবই কষ্টকর। তো ডক্টর ইউনূস কিন্তু ওদেরকে বলছে যে তোমরা তোমাদের ভিসা অফিস ওখান থেকে সরাই আনো, আমাদের এখানে আনো অথবা অন্য কোনো দেশে আনো, কারণ আমাদের জন্য যাওয়া আসার সমস্যা হচ্ছে, আমাদের স্টুডেন্টদের কষ্ট হচ্ছে। যে এই কথাটা শোনার জন্য ভারতে অবস্থানরত ইউরোপের 20টা দেশের প্রতিনিধিরা কিন্তু বাংলাদেশে চলে আসছে। 20টা। বাংলাদেশের ইতিহাসে কখনো এরকম হয় নাই। আগে মাসুদ ভাই আপনি নিশ্চয়ই জানেন যে আগে কি ছিল, আগে এখান থেকে পররাষ্ট্র সচিব অথবা পররাষ্ট্র মন্ত্রী গিয়ে ওদেরকে ব্রিফিং করে আসতো, এখন এবার ঘটেছে উল্টো। ওরা কিন্তু এখানে এসে ইউনূসের সঙ্গে তারা কথা বলেছে। এই জিনিসটা যদি ধরেন, এখন আমি একটা হাইপোথেটিক্যালি কথা বলি, ডক্টর ইউনূসের এই আহ্বানে কি এমন কোনো কাজ হবে না? হবে। আমি তো নিশ্চিত যে 2-1টা দূতাবাস এখানে এসে অলরেডি বুলগেরিয়া চিন্তা করছে তাদের অন্য জায়গায় নিয়ে যাবে, অন্য জায়গায় নেই, এখানেও আসবে, আমি শিওর। বাংলাদেশেও আসবে 2-1টা দেশ। আচ্ছা, আসার পর অন্য দেশেও যাবে। এই যে যাওয়াটা, মানে ওখানে আমার আর যেতে হবে না, এটা কি ভারতের জন্য একটা চপটাঘাত না? ব্যাপারটা খেয়াল করা। তার মানে কি, ডক্টর ইউনূস কিন্তু অফেন্সিভ খেলছেন। তো আমি ভারতের আচরণে, ভারতের মিডিয়াগুলো আমি মানে বিক্রম মিস্ত্রি চলে যাওয়ার পর আমি 2-1টা মিডিয়ার সংবাদ পড়ে মনে হচ্ছে যে মানে ওরা খালি কান্না করতে বাকি রাখছে যে কেন আমরা ভয় দেখায়, ভয় পায় না কেন। এখন কেন ভয় পায় না, এই দুঃখে তারা কাতর হয়ে গেছে। এই কাতরতা একটু সময় লাগবে, চক্ষুলজ্জা তো একটা আছে,
যে আমি করলাম, মানলো না, আমি এখন আবার ব্যাক করলাম, এটা তো হয় না। কাজে কয়েকদিন ইনে বিনিয়ে এটা সেটা করে আলটিমেটলি ভাই পথে আসতে হবে। পথে আসতে হবে কেন জানেন? আমি বলি আপনাকে, ওরা তো বড় দেশ, আমরা ওদের ছোট দেশ। আমাদের চারদিকে কিন্তু ওরা, চারদিকে, একদিকে সমুদ্র আর সব দিকে ওরা, আর ছোট্ট একটু জায়গায় মিয়ানমার আছে। তো আমার এক বন্ধু আর কি, সে বলতেছিল যে ভারতের সঙ্গে তোমরা যেরকম করো, মানে ইন্ডিয়ান ফ্রেন্ড আর কি, মাঝে মাঝে ফোনে আলাপ হয়, তো বলে কি ভাই তোমরা তো আসলে আমাদের বগলতলায় আছো। বগলতলা মানে দেখায় এই যে বগলের নিচে ওখানে তুমি আসো, আমি যদি চাপ দিই তুমি কিন্তু শেষ। আমি বললাম হ্যাঁ কথা সত্য, ভৌগোলিকভাবে আমরা বগলতলায় আছি, কিন্তু ভাবো তো এই বগলতলায় যদি এটা ফোড়া হয় তোমার কি অবস্থা হবে? তখন তুমি খালি বগলতলা নিয়ে ঝামেলা পড়বা না, পুরো শরীর নিয়ে ঝামেলা পড়বা। তো বিষয়টা হলো এখানে ভারতও নিশ্চয়ই এটুকু বোঝে যে বাংলাদেশ যদি আমার জন্য ফোড়া হয়ে দাঁড়ায়, বিস্ফোরা হয়ে দাঁড়ায়, তাহলে আমারও শান্তি নাই। এই জিনিসটা কিন্তু ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পরেই ভারতকে এটা বুঝিয়ে দিয়েছেন। তো আমার কথা হলো কি, এতে কোনো ক্ষতি হয় না। ক্ষতি হয় না কেন? দেখেন মালদ্বীপ আমাদের মিরপুরের সমান একটা জায়গা রে ভাই। মালদ্বীপ কয়জন লোক বাস করে এখানে? 5.5 লাখ। তো তারা ইন্ডিয়ার বিরুদ্ধে স্লোগান দিয়ে মোহাম্মদ মুজ্জু প্রেসিডেন্ট হয়েছে, তারা কেউ চিনতো আজকে 2 বছর আগে? কেউ চিনতো না। খালি একটা স্লোগান দিয়ে ভারতের বিরুদ্ধে ইন্ডিয়া স্লোগান দিয়ে, আউট, ইন্ডিয়া আউট স্লোগান দিয়ে তারা এখানে আসছে। প্রথমে তো ভারত খুব ভাব দেখালো, না আমরা যাব না, কারণ মালদ্বীপে যত ট্যুরিস্ট যায় তার অ্যাবাভ 40% ভারতের, তো তারা যাবে না, তাহলে মালদ্বীপ শেষ হয়ে যাবে। এই ভয়ে কি মালদ্বীপ ভীত হয়ে কাঁপাকাঁপি করছে? করে নাই। ভারত বিকল্প হিসেবে তাদের লক্ষদ্বীপকে নিয়ে গেছে, যারা তো লক্ষদ্বীপে মোদি সাহেব সমুদ্রের পাড়ে যে ছবিও তুলছে, মোটামুটি লোকজন গেছে ওখানে, যায় না। টুরিস্ট মানে হওয়া কঠিন। এখন তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? সর্বশেষ দেখলাম মজ্জু আয়সা নিয়ে মোদির সঙ্গে গোলাগালি করতেছে। কেন গোলাগালি করতেছে? ভারত পিছু হটছে, এটাই নিয়ম। আপনি যার সঙ্গে লড়াই, বর্তমানে বিশ্বে যে এখন সৃষ্টি, এখন আর আগের মতো নাই ইচ্ছে হলে থাবা দিয়ে দখল করলাম, এত সহজ না বিষয়গুলো। এটা কিন্তু একটা আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে জড়ায় যায়, যে কারণে মালদ্বীপের মতো রাষ্ট্রের কাছে আপনাকে মাথা নিচু করতে হয়েছে। কেন? যে ওরা মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছিল। আমাদের সমস্যাটা হলো আমাদের এখানে মেরুদণ্ড সোজা করে থাকার মতো একটা রাষ্ট্রনায়ক দরকার ছিল, সেটা একদিন আমাদের ছিল না। আমাদের এখানে ছিল অনুগত ভৃত্য। এখন অনুগত ভৃত্য চলে যাওয়ার পর ওনাদের একটু মন খারাপ তবে হতে পারে। এই মন খারাপ নিয়ে বেশি আপনি মন খারাপ করেন না। মন খারাপ হয়েছে, একটু চিল্লাচিল্লি করবে, একটু কান্নাকাটি করবে। আলটিমেটলি ভাই আমরা যদি আমাদের মেরুদণ্ড সোজা রাখতে পারি, তাহলে স্বাধীন দেশ হিসেবে তারাও থাকতে পারবে, আমরাও থাকতে পারবো। পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ থাকা দরকার। আমি কিন্তু বলি না যে ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ করতে হবে। ভারত ভারতের মতো থাকবে, আমরা ভারতকে অবশ্যই ভালোবাসবো, বিনিময়ে তাকেও ভালোবাসতে হবে। আমরা তার সঙ্গে বাণিজ্য করব, বিনিময়ে তাকেও বাণিজ্য করতে হবে। এই বাণিজ্যের মাঝখানে গ্যাপটা ওই $10 বিলিয়ন হবে না, যে তারা খালি আমাদের কাছে বেচবে, আমরা খালি কিনবো, একতরফা বাণিজ্য চলবে না। এইটা যদি আমাদের সরকার নিশ্চিত করতে পারে, আমাদের সরকার যদি বেহায়ার মতো না বলে যে আমাদের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক, তাহলেই হবে। ওই বেহায়াপনার থেকে আমরা রক্ষা পাইছি, আমরা ওই বেহায়াপনার মধ্যে আর দ্বিতীয়বার ঢুকতে চাই না, ওই অশ্লীলতার মধ্যে আমরা দ্বিতীয়বার ঢুকতে চাই না। এবং এটা যদি আমাদের দেশের সরকার যিনি থাকুন না কোনো, তারা যদি এটা নিশ্চিত করতে পারেন, আমি নিশ্চিত ভারত আমাদের সঙ্গে সম্পর্ক ভালো করবে। নাহলে ভারত যাবে এটা করে ভাই। ভারতের কোনো একটা প্রতিবেশীর সঙ্গে তার সম্পর্ক ভালো না, কারোর সঙ্গেই না, তো যাবে কোথায়? তাদের আমাদের কাছে আসতে হবে।